নমস্কার সবাইকে, আমি কুনাল। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর উপস্থিতিতে কমপ্লিট হলো ভারতের একটা স্পেশাল আর্মি এক্সারসাইজ লঙ্গেওয়ালাতে, রাজস্থানের থর মরুভূমি, পাকিস্তান বর্ডারের একেবারে কাছে। থর শক্তি এক্সারসাইজ এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা সিগনিফিকেন্ট এই ডেভেলপমেন্টটা জেনে নিন। প্রথমে তো ম্যাপে যদি দেখেন, বর্তমান এক্সারসাইজটা হয়েছে রাজস্থানের জয়সলমের ডিস্ট্রিক্টের লঙ্গেওয়ালা বর্ডারের একেবারে কাছে। দেখে বুঝতেই পারছেন কতটা কাছাকাছি পাকিস্তান বর্ডারের। ড্রোন বলুন বা ট্যাঙ্ক বা রোবট ডগ বা হেলিকপ্টার, সবকিছু নিয়েই প্র্যাকটিস হয়েছে। উদ্দেশ্যটা ছিল থর মরুভূমির মতন ওরকম একটা চ্যালেঞ্জিং লোকেশনে ল্যান্ড বেসড কোনো কমব্যাট অপারেশনের জন্য সৈন্যরা কতটা রেডি। বুঝতে পারলেন আশা করি কিসের ইঙ্গিত দেওয়া হচ্ছে এখানে। যাই হোক, তার উপর আবার একটা নতুন স্পেশাল ফোর্স তৈরি করা হয়েছে ভারতের তরফ থেকে, ভৈরব ব্যাটালিয়ন। পাশে ছবিতেই দেখতে পাচ্ছেন রাজনাথ সিং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন। অ্যাকচুয়ালি আপনি জানবেন হয়তো, আর্মি ছাড়াও ভারতের কাছে আরো বেশ কতগুলো স্পেশাল ফোর্সেস রয়েছে। ঘাতক ফোর্স হলো যাদের মধ্যে একটা। আর্মির প্রতিটা ইনফ্যান্ট্রিতেই একটা করে ঘাতক ফোর্স রয়েছে। ট্যাকটিক্যাল লেভেলে ফার্স্ট ওয়েভ অফ অ্যাটাকের জন্যই এই ফোর্সটাকে তৈরি করা। এর উপরে আছে আবার প্যারা এসএফ, স্পেশাল ফোর্সের হাইয়েস্ট লেভেল। বর্ডার পার করে গোপনে সব থেকে এক্সট্রিম যে অপারেশনগুলো করার থাকে, সেসব ক্ষেত্রে প্যারা স্পেশাল ফোর্সই এগিয়ে আসে। এই ঘাতক আর প্যারা এসএফ এর মাঝের ব্রিজটাই হলো এখন ভৈরব ব্যাটালিয়ন। ঘাতক ফোর্স যে অপারেশনগুলো করে তার থেকে আরো কঠিন অপারেশনগুলোকে কন্ডাক্ট করবে, প্রায় প্যারা এসএফ এর মতনই। আর প্যারা এসএফ কে আরো বেশ খানিকটা ফ্রি করে দেওয়া হবে, যাতে হাইস্ট লেভেলের স্ট্র্যাটেজিক অপারেশনগুলোর জন্যই আরো বেটার ভাবে প্যারা এসএফ ফোর্সকে ব্যবহার করা যায়। নাও এখন আসা যাক, এই যে স্পেশাল ফোর্স তৈরি করা আর আর্মি এক্সারসাইজ, তাও আবার একেবারে পুরো পাকিস্তানের বর্ডারে লঙ্গেওয়ালাতে, এই ডেভেলপমেন্টগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা কেন ইম্পর্টেন্ট সেই ব্যাপারে। অ্যাকচুয়ালি লঙ্গেওয়ালার লোকেশনটার সাথেই আবার একটা মেজর ইনসিডেন্ট জড়িয়ে আছে। 1971 ভারত পাকিস্তান বাংলাদেশের জন্ম। 1971 যখন ভারত একদিকে ইস্টার্ন ফ্রন্টে বিজি ছিল, তখন অ্যাকচুয়ালি পাকিস্তান ওয়েস্টার্ন ফ্রন্ট থেকেও একটা বিশাল বড় অপারেশন লঞ্চ করে দিয়েছিল এই লঙ্গেওয়ালাতেই। উদ্দেশ্যটা ছিল, ভারত যদি ইস্টে কিছু ভূখণ্ড জিতে নেয়, ওয়েস্টে তাহলে পাকিস্তান ভারতের বেশ খানিকটা জিতে নিয়ে পরে আলটিমেটলি বার্গেন করবে। 3000 জন পাকিস্তানের সৈন্য, ভারতের সেখানে মাত্র 120 জন। তার উপর পাকিস্তানের সোলজাররা যেখানে হেভিলি আর্মড, ট্যাঙ্ক ইত্যাদি সবকিছুই রয়েছে, ভারতের সোলজারদের কাছে সেখানে সেরকম কিছুই ছিল না। পাকিস্তান এতটাই কনফিডেন্ট ছিল যে পাকিস্তানি কমান্ডার ব্রিগেডিয়ার মীর বলেছিল যে ব্রেকফাস্ট করবে লঙ্গেওয়ালাতে, লাঞ্চ করবে রামগড়ে, আর ডিনার করবে জয়সলমের শহরে। বাট ভারতের সেই মাত্র 120 জন সোলজারই ভয় দেখিয়ে পাকিস্তানি 3000 জন সোলজারদের দাঁড় করিয়ে রেখেছিল বর্ডারের সেই বাইরে। সারা রাত ঢুকতে দেয়নি। আসলে ভারতের সৈন্যরা মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে উট আটকানোর নর্মাল কাঁটাতারকে বালির মধ্যে এমনভাবে ঢুকিয়ে রেখেছিল যে পাকিস্তানের সোলজাররা সেটাকে দেখে ভেবেছিল অ্যান্টি ট্যাঙ্ক মাইন। ভয়ে তাই ট্যাঙ্কগুলোকে আগে এগোয়নি। তার উপর আবার স্ট্র্যাটেজিক্যালি ক্যালকুলেট করে ভারতের মেজর চাঁদপুরী যেভাবে স্টেপস নিচ্ছিলেন, তাতে করে আবার পাকিস্তানি সৈন্যরা তাদের দ্বারা নিয়ে আসা ট্যাঙ্কগুলোর পেছনেই লুকিয়ে পড়েছিল লাইন দিয়ে। সারা রাত ধরে ঠিক এরকমটাই চলে। 120 জন ভারতীয় সৈন্য 3000 জন পাকিস্তানি সৈন্যদের বর্ডারেই আটকে রাখে। তারপর ভোর হলে ভারতের এয়ারফোর্স পৌঁছায় আর লাইন করেই স্ট্রাইক করা শুরু করে। ভয় যার ফলে পাকিস্তানি সৈন্যরা ট্যাঙ্কগুলোকে ফেলে দিয়েই পালিয়ে যায়। ভারতের কাছে এখনো সেই ট্যাঙ্কগুলো রয়েছে মেমোরিয়ালে। সো এইভাবে লঙ্গেওয়ালাতে ভারতের জয় হয় আর পূর্ব দিকে বাংলাদেশ জন্ম নেয়। এখন সেই লঙ্গেওয়ালাতেই আর্মি এক্সারসাইজ, কোনো কমব্যাট অপারেশনের জন্য সৈন্যরা কতটা রেডি সেটা বোঝার জন্য। তাই বুঝতে পারলেন আশা করি কতটা সিগনিফিকেন্ট এই এক্সারসাইজ আর নতুন ভৈরব ব্যাটালিয়ন তৈরি হওয়ার ব্যাপারটা।